आपकी আদালতে জেকেএলএফ এর চেয়ারম্যান ইয়াসিন মালিকের উপর অভিযোগ হলো যে ইনি গণতন্ত্রে একেবারেই বিশ্বাসী নন। ইয়াসিন জি, এই মেসেজটা আমাকে পাঠিয়েছে ভারতে বসবাসকারী কাশ্মীরি পণ্ডিতরা। ওনারা বলেছেন যে এই ভোলা ভালা চেহারাটা, এই যে সুন্দর দুটো চোখ ইয়াসিন মালিকের, এর পেছনে একটা ভয়ঙ্কর চেহারা আছে। ওনারা মনে করেছেন যে কাশ্মীরি পণ্ডিতদের সেখান থেকে বের করে যে দেওয়া হলো তাতে আপনার হাত ছিল। দেখুন, যদি সেখানে আমার হস্তক্ষেপ থাকে তাহলে এতে এক্সক্লুসিভলি একটা জনসভা বসানো হোক, আমি সেখানে উপস্থিত মানে রাজি আছি থাকার জন্য, সেখানে সমস্ত কাশ্মীরি পণ্ডিত ভাই বোনেরা আসুক। তা এই যে এই অভিযোগটা, তা অন্তত পক্ষে আপনি যখন কারোর ওপর অভিযোগ করছেন তখন আপনার কাছে তো এর জন্য কোনো আর্গুমেন্টও থাকা উচিত। আর্গুমেন্ট নয়, ওনারা তো প্রমাণ দিয়েছেন। আর ওনারা বলেছেন যে বিট্টা কারাটে নামের একজন ছিল যে মেরেছে, আপনার কথায় ও 40 জন কাশ্মীরি পণ্ডিতদের মেরেছিল। আপনি আমাকে একটা কথা বলুন, 19শে জানুয়ারি 1990-এ আমাদের কাশ্মীরি পণ্ডিত ভাই বোন আর বয়স্করা সেখান থেকে বেরিয়েছিল। আমাকে এই কথাটা বলুন যে 19শে জানুয়ারি 1990 পর্যন্ত যে যখনই আমি শুনেছি ওরা বলে যে জিনোসাইড হয়ে গেছে, এত হাজার লোক মারা গেছে, তাহলে আমাকে বলুন ওরা যখন সেখান থেকে বেরিয়ে গেল তা আপনি আমাকে একটু লিস্টটা দিন সেই সব মানুষগুলোর নাম যারা মারা গিয়েছিল, অন্ততপক্ষে তাদের নামগুলো তো দিন। আপনি যদি বলেন শখানেক লোক মারা গেছে, আমাকে সেই শখানেক 19শে জানুয়ারি সমস্ত নাম সেই কেসগুলোতে অন্তর্ভুক্ত আছে। না, আছে 19 জানুয়ারি 1990-এ নিজেরাই কাশ্মীরে পণ্ডিত ভাই বোন স্বইচ্ছায় সেখান থেকে বেরিয়েছিল। তাহলে আপনি একটা আদালত বসান এক্সক্লুসিভলি সেটা নিয়ে, ওদের বলুন আপনারা শুধুমাত্র লিস্ট নিয়ে আসুন যারা মারা গিয়েছিল, মানে কতজন। আপনার এই কথা আমার মনে থাকবে, কাশ্মীরি পণ্ডিতরা আসবেন আর ইয়াসিন মালিকও আসবেন, আর শুধু এই প্রশ্ন নেই আপকে আদালত হবে। আমি এতে আসার জন্য রাজি আছি। তাই হোক। আমি আপনাকে এটা জিজ্ঞাসা করতে চাই, আপনার যেটা পলিটিক্যাল উদ্দেশ্য, এমন নয় তো যে পলিটিক্যাল পার্টি আর পলিটিক্যাল লিডার যে ইন্ডিয়ায় আছে তাদেরকে কি নেগেটিভ মেসেজ দেওয়া হচ্ছে না, যে বারবার যে ইন্ডিয়া বলে যে ইন্ডিয়ার মোস্ট ওয়ান্টেড যারা, পাকিস্তান একেবারেই এগোচ্ছে না যে কোনোভাবে টেররিজমকে শেষ করতে, আপনি ওদের জায়গায় যান, হাফিজ সৈয়দের সাথে দেখা করেন, এটা আপনার তরফ থেকে কি ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছে নেগেটিভ মেসেজ যাচ্ছে না? আমার বোন, আমার একটা প্রশ্ন আছে যেটা আমি আগেও করেছি এখনো করছি। আমি যখন মরিদ ক্যাম্পে গেলাম ফুল নলেজ নিয়ে গেলাম, কারণ ওই পাকিস্তানের সমস্ত সংবাদপত্র ছিল, ভাষণও বলা হয়েছিল। তখন হিন্দুস্তান গভর্নমেন্ট, হিন্দুস্তানের যে কোনো পলিটিক্যাল পার্টি বা হিন্দুস্তানের সোসাইটি বা মিডিয়ায় এই খবরটা তৈরি হয়নি কেন হিন্দুস্তানে? তখন হিন্দুস্তান কেন খুশি ছিল? আমার কথাটা শুনুন। এবার আমি অনশন করলাম, যেখানে আমি ওকে কিন্তু ডাকিনি, ও কিন্তু নিজেই এসেছিল। সেই সময় আপনি বললেন এর মানেটা কি এটা যে যখন আপনার সঠিক মনে হয় যে হ্যাঁ এটা ঠিক হচ্ছে, সেই সময় আপনি এটাকে পিছন থেকে অ্যাপ্রিশিয়েট করেন। যখন শুধুমাত্র একটা অনশন সেখানে ও আসে আর সেই সময় আপনারা চিৎকার করলেন, তাহলে আমি কি এটা জিজ্ঞেস করতে পারি না হিন্দুস্তান সরকারকে বা যারা ওটাকে মিডিয়ার লোকেরা ইস্যু তৈরি করেছিল? এটা কি ডাবল স্ট্যান্ডার্ড নয়? কারণ তাহলে তো অফেন্স সেই সময় থেকে বেশি হওয়া উচিত যখন আমি মরিদ ক্যাম্পে গেলাম, যখন আমি ওর ক্যাডারদের খেতাব করেছি। তো স্যার আপনি এটা কি মানেন না যে হাফিজ সঈদ, যেটা কিনা ইন্ডিয়ান গভর্নমেন্টও বলে যে গোটা 26/11 চক্রান্ত ওই করেছে, ওই হলো মাস্টারমাইন্ড, যেটা ইন্ডিয়ান গভর্নমেন্টের অফিসিয়াল স্টেটমেন্ট, আপনি কি এটা মানেন না? দেখুন, আমি আপনাকে একটা কথা বলছি, আপনি দেখেছেন যে হিন্দুস্তানের একজন নাম করা সাহেবও গিয়েছিলেন আর হাফিজ সঈদ বাবুর সঙ্গে সাক্ষাৎ করেন, ঠিক? আসলে জবে থেকে আমি সেখান থেকে ফিরেছি, আমার পাসপোর্টও গেছে, আমার সব কিছু বন্ধ করে দেওয়া হয়েছে, আর ফিরে আসার পরে আমাকে আবার জেলে পাঠানো হয়েছিল। কিন্তু ওই জার্নালিস্টও মেসেজ নিয়ে গিয়েছিল সরকারের তার কাছে। উনি না বলেছেন, উনি বলেছেন উনি মেসেজ করেন। আরে আমার কথাটা তো শুনুন না। দেখুন, এটা আপনি বলছেন, এটা তো আপনি বলছেন। যদি আমার কথা শুনুন, যদিও গভর্নমেন্টের নলেজ ছাড়া ওর সঙ্গে দেখা ও না করে থাকো, তাহলে ওর সেটাই হতো যেটা আমার সঙ্গে হয়েছে। তাহলে আপনি হাফিজ সরকার বলেছে তারা পাঠায়নি, পার্লামেন্ট বলেছে, যে গেছে সেও বলেছে যে আমি সরকারের তরফ থেকে যাইনি।
আপনি জবরদস্তি ওনাকে সরকারের অনুগত বানাতে চাইছেন। দেখুন, একটা প্রশ্নের উত্তর আপনি দেননি। আপনি কি মনে করেন যে হাফিজ সাইদের মতো সন্ত্রাসবাদী, সালাউদ্দিনের মতো মানুষকে যে মেরেছে তেমন একজন সন্ত্রাসবাদী, তারা পিস প্রসেসে বিশেষ কিছু সাহায্য করতে পারবে? দেখুন, আমি আপনাকে একটা কথা বলবো। যখন আপনার অন্য দেশগুলোর সঙ্গে যুদ্ধ হয়, আপনি পাকিস্তানের সঙ্গেও 3 বার যুদ্ধ করেছেন। তাছাড়াও ছোট ছোট রয়েছে কারগিলেও, বর্ডারগুলোতেও। কিন্তু তবুও আপনি কথাবার্তার পথ খোঁজেন। এই জন্য যখন কনফ্লিক্ট হয়, সেখানে সবার এটাই চেষ্টা থাকে যে যখন কথাবার্তার পথ বেছে নেওয়া হয়, তখন চেষ্টা থাকবে সেখানে সব মানুষকে আনার জন্য, যাতে এই প্রসেসকে কেউ সাবোটাজ করতে না পারে, যাতে এই প্রসেসের মাধ্যমে কোনো ভায়োলেন্স না ছড়ায়। ইয়াসিনজি, মানুষ তো এটা বলে যে হাফিজ সাইদের জায়গা কথাবার্তা টেবিলে নয়, ভারতের জেলে হওয়া উচিত। দেখুন, আমার প্রথমেও এটাই উদ্দেশ্য ছিল, এখনো সেই উদ্দেশ্যই রয়েছে, যে যখন আমি বলি যে মিলিটেন্ট লিডারশিপের এনগেজমেন্ট ইন দ্য ডায়ালগ, আমি শুধু কাশ্মীরি লিডারদের কথা, সালাউদ্দিন যাদেরকে হেড করে, আমি হাফেজ সাইদ সাহেবকে যখন মুরিদ ক্যাম্পে গেলাম, সেই সময় পিস প্রসেস চলছিল, আমি সেখানে এই দাবি নিয়েই গিয়েছিলাম যে এই সময় যাতে আমরা এই দুটো দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি, পিসফুল অ্যাটমসফিয়ারের জন্য। আমি ওর সঙ্গে গল্প করার জন্য ডেকে আনিনি। অন্ততপক্ষে এই কথা তো স্বীকার করছেন যে ওই কথাবার্তায় কোনো লোকেদের যুক্ত করা উচিত নয়। না, দেখুন, কাশ্মীরের মামলায় ওদের শাস্তি কি ওদের পাওয়া উচিত? আপনার কি মনে হয় পাকিস্তানে ঠিকমতো প্রসিকিউশন হচ্ছে? দেখুন, পাকিস্তানের যে ট্রায়াল চলছে, অবশ্যই পাকিস্তান আর হিন্দুস্তান সেই বিষয়ে নিজেদের মধ্যে বেশি কথাবার্তা বলছে। এই জন্য সেটা হিন্দুস্তানিরাই বলতে পারবে যে সেই বিষয়ে এই সময় যে ওখানে ট্রায়াল চলছে তার অভিসন্ধিটা কি। আমি শুধু এইটুকুই বলতে চাই যে বর্ডারের দুদিকেই মানুষেরা আছে যারা শুধু শান্তি চায়, যাদের আত্মীয় স্বজনেরা এই দিকেও আছে আবার ওই দিকেও আছে। আর If I can say the rest of this in English, I want to know why more people don't take note of the fact that we are looking at someone who used to have access to a very violent way of life, and this person has made a turnaround and is talking about peace, is quoting from Faiz Ahmed Faiz, believes in Mahatma Gandhi. Why aren't more people willing to listen to him? That's my question. মানে আপনার প্রশ্ন মানুষের কাছে। উনি মনে করাচ্ছেন যে ইয়াসিন মালিক মিলিটেন্সি ছেড়ে মহাত্মা গান্ধীর পথ অবলম্বন করেছেন, শান্তির পথ অবলম্বন করেছেন, কিন্তু আজও মানুষ আপনার কথা শুনতে রাজি নয়। দেখুন, এই যে কথা শোনার জন্য মানুষ রাজি নয়, তার নেগেটিভ মেসেজ আপনি কাশ্মীরে যে নতুন ইউথ রয়েছে, কারণ আমি যখন বন্দুক ছেড়েছিলাম তখন কাশ্মীরে তো আমার বিরুদ্ধে একটা বড়সড় রেজেন্টমেন্ট হয়েছিল। এটা সঠিক সিদ্ধান্ত ছিল নাকি ভুল সিদ্ধান্ত? আর আমাদের যে নতুন জেনারেশন, আমরা নতুন জেনারেশনকে ট্রেন করেছিলাম সম্পূর্ণ নন ভায়োলেন্ট মুভমেন্টের মতো, যার প্রমাণ আপনারা দেখেছেন 2008 সালে একটা কালেকটিভ ট্রানজাকশন হয়েছিল ফ্রম ভায়োলেন্ট মুভমেন্ট টু নন ভায়োলেন্ট মুভমেন্ট। কিন্তু আপনার যে জেনুইন প্রশ্নটা রয়েছে, যে রেসপন্সগুলো রয়েছে এখন ইন্ডিয়ান অডিয়েন্স আর ইন্ডিয়ান সিভিল সোসাইটির প্রতি, হয়তো এরা কাশ্মীরিদের বলে যে আপনাদের সমস্যা ভায়োলেন্স দিয়ে, বন্দুক দিয়ে সমাধান হবে, শান্তিপূর্ণভাবে হবে না। ইট ইজ নট আ গুড মেসেজ। ইয়াসিনজি, আপনি কাশ্মীরের লোক তো আপনার সাথে রয়েছে। দেখুন, যদি আমি কখনো এটা দাবি করব না যে আমি একজন বড় সড়ো লিডার, কতটা বড় আমি, কিন্তু আমি আপনাদের একটা কথা জোর গলায় বলতে পারি, কাশ্মীরের যতজন মানুষ রয়েছে তারা চায় যে কাশ্মীরের সমস্যার সমাধান করো। আমরা কাশ্মীরের ডিসপিউটে থাকতে চাই না, ওরা কাশ্মীর সমস্যার সমাধান চায়। যদি কাশ্মীরের মানুষ আপনাকে এত বিশ্বাস করে, আপনার কথায় ভরসা করে থাকে, তাহলে আপনি কেন ভোটে লড়ছেন না? কেন জিতে আসছেন না? যদি
আমি 87-এ একটা এফোর্ট করেছিলাম, আমি তার পরিণতিও দেখেছি। আমি রেড 16 আর ইন্টারোগেশন সেন্টার এবং জেল দেখেছি। যদিও হিন্দুস্তানি অডিয়েন্সের কোনো সন্দেহ আছে যে ওখানে তেহরিকে স্বাধীনতার কথা যদি কেউ বলে তাহলে মানুষ তাদের সঙ্গে নেই, তাহলে আমি একটা প্রশ্ন রাখছি রজত বাবুর কাছে। এই যে গোটা ইন্ডিয়ার টিম রয়েছে, ইন্ডিয়ার টিভি চ্যানেল রয়েছে, এরা বলুক সেখানে মেহবুবা মুফতিকে, উমর আবদুল্লাহ, ফারুক আবদুল্লাহ সাহেবকে যে এই গোটা কাশ্মীরের কেউ কংগ্রেসকে কনস্টিটিউয়েন্সি মন্তব্য করুক, তাহলে সেই কনস্টিটিউয়েন্সিতে আপনি ইলেকশন ছেড়ে দিন, অ্যাসেম্বলি আর পার্লামেন্ট, তাহলে এটা কন্ডাক্ট করুক প্রাইভেট ইলেকশন, শুধুমাত্র যে ভাই এখানে মানুষ কার সঙ্গে আছে। তাই আমি রজতবাবুকে আমন্ত্রণ জানাচ্ছি যে উনি এটা কন্ডাক্ট করুক, আর আমি তাহলে সেখানে যুক্ত হব আর দেখব মানুষ কার সঙ্গে আছে। ইয়াসিনজি, যদি কাশ্মীরের মানুষ আপনার সাথে থাকে, নিজের ক্যান্ডিডেট দাঁড় করান, এমএলএ বানান, চিফ মিনিস্টার হন, সরকার গড়ুন। দেখুন 1947 থেকে শুরু করে এখনো পর্যন্ত হিন্দুস্তানের কাশ্মীরে কত ইলেকশন হয়েছে, আর হিন্দুস্তানের সব থেকে বড় গান্ধীবাদী লিডার জয়প্রকাশ নারায়ণ বাবু 1962-তে হিন্দুস্তান টাইমসে একটা আর্টিকেল লিখেছিলেন। উনি সেই আর্টিকেলে লিখেছিলেন, মাই ওন কান্ট্রিম্যান মে অ্যাকিউজ মাই প্যাট্রিয়টিক ক্রেডেন্সিয়াল, বাট আই উড লাইক টু টেল মাই কান্ট্রিম্যান যে কাশ্মীরে যে ইলেকশন হচ্ছে এই সব ইলেকশন হলো রিগড আর ফার্স। আমরা কাশ্মীরি মানুষদের কথা দিয়েছি যে আমরা মুস্তাকবিলের ফয়সলা করব, ফয়সলা করার চান্স আমরা আজ পর্যন্ত কাশ্মীরিদেরকে দিইনি, আর আমি এটা চাই যে আমরা সেই কথা কবে রাখবো কাশ্মীরি মানুষদের সামনে। কিন্তু এখন সময় বদলে গেছে। আপনি যেটা বলছেন যে উমর আবদুল্লাহর পার্টি রিগ করে ইলেকশন জেতে, মেহবুবা মুফতি রিগ করে ইলেকশন জেতে, কংগ্রেস রিগ করে ইলেকশন জেতে। আমি আপনাকে একটাই কথা বলেছি, আমি বলেছি যদি ইন্ডিয়া টিভি এদের বলে যে সবাই মিলে সেখানে এরা সবাই এক থাকবে, এরা গোটা কাশ্মীরে একটা কনস্টিটিউয়েন্সি তৈরি করুক যেখানে আপনি প্রাইভেট ইলেকশন করান, আমি সেখানে দাঁড়াবো আর দেখা যাক মানুষ কার সঙ্গে থাকে।